যে বড় দলগুলো এই কাজগুলো করে আমি তাকে বালুখিল্য মানে এক ধরনের অ্যাটিটিউড মনে করি। এবং আমি মনে করি যে এই যে একটা ট্রেন্ড শুরু হয়েছে না, আপনি দেখবেন যে আপনার বেডরুমের গল্প আপনি এনসিপির একজন নেতার একটা বক্তব্যে আমি দেখেছি, হ্যাঁ, তারা এই ধরনের গল্প তাদের ভরা মজলিসে এবং বড় বড় পলিটিক্যাল পার্টির বক্তব্যে তারা বলেন, তাই না? শব্দচয়ন ব্যবহার এবং কোন শব্দটা আপনি কোথায় ব্যবহার করছেন, আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশ খুব একটা খারাপ জায়গায় আছে, খুব খারাপ জায়গায় আছে বাংলাদেশ এখন, খারাপ জায়গায় আছে। আমরা এই দুর্বৃত্তায়নের ইকোসিস্টেম, আমি পরিবেশ পড়াই তো, সো শব্দটা শুনেই খুব ভালো লাগছে। কিন্তু তার আগে জেসিন আপা আপনাকে একটা প্রশ্ন করি, ভোট দিয়েছেন বাংলাদেশে কখনো? সেই প্রশ্নটার উত্তর নাই বা দিলাম। আচ্ছা, আমি জানি না উনি ভোট দিয়েছেন কিনা, কিন্তু একটা মোটা দাগের কথা যেটা আমি মনে করি যে খুবই অপমানজনক যে ভোট টাকা দিয়ে কেনা যায়, যেটি ডক্টর ইউনূসও বলেছেন। আমি আজকে খুবই দুঃখের সাথে দেখলাম জাভেদ এই কথা বলছেন। আমি জানি না কোন সাধারণ মানুষের কথা তারা বলছেন এবং কোন সাধারণ মানুষ তার এবং তার পার্সেন্টেজ কত। আমি এখন পর্যন্ত বিশ্বাস করি বাংলাদেশের সাধারণ মানুষ টাকা নিয়ে ভোট দেয় না, সেটার পার্সেন্টেজ হতে পারে খুবই কম। কিন্তু আপনি একটা ছোট জায়গা থেকে একটা জিনিসকে এত বড় দাগে বলে দিতে পারেন না। রাজনৈতিক দুর্বৃত্তায়ন আর তার ইকোসিস্টেমের কথা বলছেন, যারা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল, আমি তো সত্যিই স্বপ্ন দেখেছি যে নতুন বন্দোবস্ত হবে, তাই না? পুরাতন বন্দোবস্ত নাই, তারপরে মানে অনেক সুন্দর সুন্দর শব্দ আমরা শুনেছি, কিন্তু তারাই কিন্তু জানেন 300 ফিটের হাঁস আর ওয়েস্টিনে চলে যায়। এই যে প্রলেতারিয়েত এবং এই যে এলিটের একটা বিস্তর মানে মাঝখানের ফারাক পার করে তারা যে ওই জায়গাটাতে যায়, এটা কি নতুন বন্দোবস্ত জেসিন আপা? এটা তো, এই শব্দটা তো আমরা দেখতে চাই নাই। এখন আপনি বলেন যে আপনি বলতে পারেন পুরাতন রাজনৈতিক দলগুলো এই কাজগুলা করে, নতুনরা করলে সমস্যা কি? কিন্তু নতুনরা এটা করবে না সেই আশাটাই তো আমাদের ছিল, তাই না? তাহলে এই যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বলেন বা যাই বলেন, সব কিছু আপনি দেখবেন যে এই মুহূর্তে কেমন যেন হয়ে যাচ্ছে। মানে আমার কাছে খুব অদ্ভুত লাগে যে যারা নতুন, যারা আমাদেরকে পথ দেখাবে, তারা কেন পুরনো পথে হাঁটে। আপনি দেখবেন যে একটা দল, যেমন এক দল বলে দিচ্ছে যে আপনি ইলেকশনে ভোট দেন টাকা নিয়ে, আরেক দল বলছে যে আপনি তাদেরকে ভোট না দিলে আপনার ইমানই থাকবে না। এখন এই যে আপনি রাজনীতি করছেন ধর্মের নামে, ইমান থাকে না মুসলমানের, কোন কোন ক্রাইটেরিয়া এটা আল্লাহ সেট করে দিয়েছে, কিন্তু ওই দলকে ভোট না দিলে আপনার কি ইমান থাকবে না? তাহলে রাজনৈতিক দুর্বৃত্তায়ন তো এখন শব্দ দিয়ে হয় জেসিন আপা। এই যে শব্দ দিয়ে রাজনৈতিক দুর্বৃত্তায়ন হয়, এটা চাঁদাবাজির থেকেও অনেক গুরুত্বপূর্ণ জেসিন আপা। এবং দেখেন, সড়ক পথের কথা বলেন আপনি বা যাই বলেন, যে চাঁদাবাজির কথা ওঠে, আমি তো মনে করি যে একটা দেশের সরকারের দায়ভার সবচেয়ে বেশি। আপনি দেখবেন যে এই মুহূর্তে আপনি যত যাই বলেন, একটা ধোঁয়াশা কি তোলা হয় জানেন, যে পুলিশের মনোবল ভেঙে গেছে। আচ্ছা, পুলিশের মনোবল কি করে ভাঙে? কারণ একটা দেশে আপনি যখন পুলিশ হবেন, সেনাবাহিনীতে যোগদান করবেন, করার আগে কিন্তু আপনাকে অনেক ধরনের সাইকোলজিক্যাল টেস্টের ভেতর দিয়ে যেতে হয়। তাহলে এতই কি আমাদের টেস্টগুলো ঠুনকো যে পুলিশের মনোবল ভেঙে যায় এবং সেই মনোবল 1 বছরেও ফেরত আসে না, এবং তারপরে আপনি ওই মনোবল, ভাঙা মনোবলের দোহাই দিয়ে আপনি আইন শৃঙ্খলা যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছেন। কিন্তু সেইটাকে আপনি একটা আপনার যৌক্তিক একটা জায়গায় এই কথাটা কি বলা সম্ভব যে পুলিশের মনোবল ভেঙে গেছে দেখে চাঁদাবাজি হয় বা সরকার এটা করতে পারছে না? আপনি শুধু খালি ঢাকার রাস্তায় দেখেন না কেন, ঢাকার রাস্তায় গাড়িগুলো যদি একটু লেনে চলতো, কেন এই ঢাকা শহরে ক্যান্টনমেন্ট আছে না জেসিন আপা, সেটার ভেতরে গেলে কেন মানুষ আইন মানে, কেন সেখানে ট্রাফিক জ্যাম হয় না, আর কেন হচ্ছে গুলশান 1 থেকে 2-তে যেতে আপনার 2 ঘন্টা সময় লাগে? ডিস্টেন্স তো খুব কাছাকাছি, তাই না? রাইট। এখন একটি প্রশ্ন, সেটা হচ্ছে আপনি বলছেন যে নতুনরা কেন ভুল করবে, যারা আগে করেছে পুরনো বন্দোবস্ত, আপনি যেটা বলতে চাইছেন যে যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়েছে একরকম, সেই পথেই কেন নতুনরা যাবে? সেই অভিযোগটা যেমন আছে, সেটা নিয়ে যেমন আমরা কথা বলবো, কিন্তু পাশাপাশি আরেকটি বিষয় যে সেই পুরনো বন্দোবস্ত পুরাতনরা যারা ফলো করছে, তারা যখন তাদের কেউ কেউ যখন এই মিস্টেক্সগুলো করছে, তখন আমরা সমানভাবে তাদের দিকে অঙ্গুলি নির্দেশ করছি কিনা, তাদেরকে নিয়ে কথা বলছি কিনা, সেটাও কি আমরা মানে আনবো কিনা আমাদের আলোচনায়? কারণ আমি এখানে একটু বলি, সেটা হচ্ছে যে প্রবীণরা তো পথ দেখাবে। যদি আমি পুরাতন দল, বড় দলের কথা বলি, এই মোমেন্টে বিএনপি পথ দেখাবে, কিন্তু বিএনপিতে আমরা দেখছি যে বিএনপির
অ্যাক্টিং চেয়ারপারসন যা বলছেন বিএনপির তৃণমূলে সেই মেসেজটা যাচ্ছে না। সেটা আপনি সাদা পাথর থেকে শুরু করে আরও যেখানে কয়েক জায়গায় কিছু জায়গায় যেখানে চাঁদাবাজি হয়েছে এবং চাঁদাবাজির জন্য প্রচুর মানুষকে বহিষ্কার করা হয়েছে, সেই নমুনাগুলো দেখলেও আমরা টের পাই। আমি একদমই খুব সম্প্রতি একটি যে খবরটা আমি আপনাদের এখানে তুলতে চাইছি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তিনি মন্তব্য করেছেন ধানের শীষের বাইরে দাঁড়িপাল্লায় ভোট দেবার কথা বলে সেখান থেকে কেউ সুস্থভাবে ফিরে আসতে পারবে, আমার কাছে সেটা মনে হয় না। কি বার্তা দেয় এটা? এবং এই জায়গা থেকে আপনি বলেন, তারপর এই বার্তাগুলো তো আসলে খুবই খারাপ একটা বার্তা না, যে আমি যে কথাটা আপনাকে বলছেন যে শব্দ দিয়ে দুর্বৃত্তায়ন চলছে, তাই না? এখন আপনি যেটা বললেন যে একটা দলের প্রবীণ দলের চেয়ারপারসন একটা জিনিস বলছে কিন্তু সেটা যাচ্ছে না নিচ পর্যন্ত, কেন যাচ্ছে না? এটার অনেক ধরনের ডিফারেন্ট একটা কনটেক্সট আছে। আপনাকে এটা চিন্তা করতে হবে যে আপনি একটা দল করেন যে দলের হচ্ছে 500 সদস্য, আরেকটা দল করেন যেখানে হচ্ছে 5 কোটি সদস্য, তাই না? তাহলে এখন 5 কোটি সদস্যের মধ্যে সদস্যদের ইন্টেনশন কি সেটাও তো আপনাকে বুঝতে হবে। এখন আমি মনে করি যে এই মুহূর্তে বিএনপির মতো একটা বড় দলে এ ধরনের ঘটনা ঘটবেই। এই কারণেই ঘটবে যে দেখেন কমেন্টটা আসছে কোন জায়গা থেকে, কিন্তু যে পরিস্থিতিতে আপনি যারা এই কমেন্টগুলোকে ফলো করার কথা তারা কতখানি অথেন্টিক বিএনপি, বা কারণ আপনি দেখেছেন যে বাংলাদেশের রাজনীতিতে আমি যার কথা বললাম তিনি তো বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ওনার কথা আমি বলছি, কিন্তু আমি একটা মানে ওভারঅল ভিউ আপনাকে দেখাতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে বা এনসিপিও বলেন, আপনি দেখবেন যে মে মাসেও তাদের মধ্যে কেউ একজন ছাত্রলীগ ছিল, তাই না? বঙ্গবন্ধুকে নিয়ে অনেক বক্তব্য দিয়েছে, পরবর্তীতে তারা পরিবর্তন হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে এটা হয়। কিন্তু আপনি যেটা বললেন যে চেয়ারপারসনের উপদেষ্টা, আমি মনে করি যে চেয়ারপারসনের উপদেষ্টা যদি এই ধরনের কথা বলে, এবং উনি বলেছেন, আমি বিশ্বাস করি এই ধরনের কথায় মানে বিএনপির হাইকমান্ড নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা নেয়, যে ব্যবস্থাগুলো আমরা কিন্তু এনসিপির যারা বা অন্যান্য নতুন দলের যারা তাদের চাঁদাবাজি নিয়ে যখন প্রশ্ন ওঠে, তাদের নারীদেরকে নিয়ে অবমাননার যে প্রশ্ন ওঠে, তারা যেসব কমিটি করে দেয়, শোকস করে, সেটার রিজাল্টকে আপনি দেখেছেন? আমরা কিন্তু দেখি না। কিন্তু বিএনপি কিন্তু প্রচুর মানুষকে কি করেছে, মানে বহিষ্কার করেছে, অনেক কিছু করেছে। কিন্তু আপনি আরেকটা জিনিসও একটু দেখেন, মিডিয়া ট্রায়াল বলেও কিন্তু একটা বিষয় আছে। যেমন যে কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম যে জামাতের একজন বলেছেন যে আপনি যদি না করেন, জামাতে ভোট না দেন, তাহলে আপনার ঈমান থাকবে না। হ্যাঁ, আমি তো মনে করি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে এইরকম একটা কথা যখন হবে, সকল মুসলমানের প্রতিবাদ করার কথা ছিল যে আমার ঈমান তো আল্লাহ কর্তৃক নির্ধারিত এবং লিখিত, কি কি করলে আপনার ঈমান যাবে, এখানে চেঞ্জের কোনো মানে অবস্থাই নাই। তো ওই কথাগুলো কিন্তু মিডিয়াতে তেমন করে আসে না। হ্যাঁ, বা ধরেন এনসিপির কেউ একটা কথা বল, যেমন নাসির, ওনাদের নাসির উদ্দিন পাটোয়ারি সেদিন খুব কনফিডেন্টলি, আমি জানি না আপনি তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন কিনা, উনি বলেছেন যে ইলেকশন হবে না ফেব্রুয়ারিতে। আমি তো কনফিউজড হয়ে গেলাম যে উনি কি এনসিপির নেতা নাকি উনি নির্বাচন কমিশন, কারণ এই মুহূর্তে নির্বাচন কমিশন ছাড়া কেউ তো কনফিডেন্টলি এই কথাগুলো বলতে পারে না। উনি এক জায়গায় বলেছেন যুদ্ধ ঘোষণা করবেন, তাই না? তাহলে এই যে কথাগুলো, মিডিয়া ট্রায়ালও অনেক বড় একটা বিষয়। তবে যে বড় দলগুলো এই কাজগুলো করে, আমি তাকে বালখিল্য মানে এক ধরনের অ্যাটিটিউড মনে করি। এবং আমি মনে করি যে এই যে একটা ট্রেন্ড শুরু হয়েছে না, আপনি দেখবেন যে আপনার বেডরুমের গল্প আপনি এনসিপির একজন নেতার একটা বক্তব্যে আমি দেখেছি। হ্যাঁ, তারা এই ধরনের গল্প তাদের ভরা মজলিসে এবং বড় বড় পলিটিক্যাল পার্টির বক্তব্যে তারা বলেন, তাই না? শব্দচয়ন ব্যবহার এবং কোন শব্দটা আপনি কোথায় ব্যবহার করছেন, আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশ খুব একটা খারাপ জায়গায় আছে, খুব খারাপ জায়গায় আছে বাংলাদেশ, এখন খারাপ জায়গায় আছে। আমরা এই